আমাদের সেনাবাহিনী প্রধান তুরস্কে গেছেন, কেন গেছেন জানেন? হ্যাঁ হ্যাঁ, কেন জানো? এটা তো বাংলাদেশের 5 বছরের বাচ্চাও জানে, যে রাজনৈতিক মুসলমানই যারা হয় না সেও জানে কেন গেছে। শুধু তাই না তো, বাংলাদেশের যে গোয়েন্দা প্রধান ডিজিএফআই প্রধানত গিয়েছে তুরস্কে, গেলেন সেনা। সবাই জানে যে তুরস্কের সাথে পাকিস্তানের সাথে ব্যবসায় পড়তেছে না, বা পাকিস্তানের গুরুত্ব কম, তাই তুরস্কের সাথে একটা একটা গাঠবন্ধন করার চেষ্টা করতেছে। কারণ অলরেডি বগুড়াতে নাকি ড্রোনের ফ্যাক্টরি বানাইতেছে, কারণ ড্রোনেরই ফ্যাক্টরি বানাইতেছে না আসমানিক গজব নাজিল হবে সেই ফ্যাক্টরি বানাইতেছে। আল্লাহ আলিমুল গায়েব ভালো জানে, গড ভালো জানে, ভগবান ভালো জানে। তো দেখেন তুরস্ক নিজেই নানা জায়গাতে আনা লোক, তুরস্ক দেয়ার লোক। আপনার মনে আছে রোহিঙ্গারা যখন আসলো, রোহিঙ্গারা যখন তুরস্কের ফার্স্ট লেডি চলে আসলেন, সবাই মনে করলো তো রোহিঙ্গা তো সব নিয়ে যাবে। তুরস্ক হইলো সেই বন্ধু, শুধু নিতে জানে, দিতে জানে না। তুরস্ক কাউকে কোনোদিন কিছু দিয়েছে জানা নাই। তুরস্ক একটা লোককে দিয়েছে, একটা সংশয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যাতে ফাত্রামি জারি রাখে, শিবির যাতে রাজনীতি করতে পারে, সেই জন্য মসজিদে 20 কোটি টাকা দিয়েছে। কিন্তু 2টি টাকা তিনি কিন্তু রোহিঙ্গাদের জন্য দেন নাই। সবচেয়ে মজার বিষয়, আরো মজার বিষয়, এই রোহিঙ্গারা কিন্তু তখন থেকে বলে আসে যে তাদের নাকি ওই জায়গাটা তুরস্কের প্রেসিডেন্ট বউ কিনে দিয়ে গেছে, এগুলো বলে। আমি নিজের কানে শুনেছি রোহিঙ্গাদের কাছ থেকে বলেছিল। এই জায়গাটা কিনে দিতে পারে। হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি। আমরা কি মাগনা থাকি? তুরস্কের প্রেসিডেন্ট আমাদের জন্য দিয়ে গেছে। এগুলো রোহিঙ্গাদের কথা, এটা দায়িত্ব নিয়ে বললাম। এবং জাতিসংঘ মহাসচিব কয়েকদিন আগে আর জমি চেয়েছে সেখানে, মানে পার্মানেন্টলি থাকবে এখানে। হ্যাঁ, এরা কি যাওয়ার জন্য এসেছে? রোহিঙ্গারা পৃথিবীতে যাওয়ার জন্য আসে নাই। আচ্ছা, এরা না বিপদে পড়ে আসছে। আপনি জানেন বাংলাদেশ সরকারও বিপদে পড়ে 70,000 পাসপোর্ট দিয়েছে। আজ পর্যন্ত আমি আমার বাচ্চা কাচ্চাদের পাসপোর্ট এখনো হাতে পাই নাই। ঠিক আছে, হয়তো হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আমার বাচ্চা কাচ্চাদের মানে আমারে বলছে যে তো হবে হবে, এখনো হয় নাই। 1 বছর যাবত আমার বাচ্চা কাচ্চাদের পাসপোর্টের চেষ্টা করতেছে, হয় না। আর রোহিঙ্গাদের 70,000 পাসপোর্ট দিয়েছে। পাসপোর্ট আর আমার দরকার নাই, ডিসেম্বর মাসে তো আমি যাইতেছি। ঠিক আছে, তোমার পাসপোর্ট আর দরকার নাই, পাসপোর্ট আমি যাই দিব, পাসপোর্ট আমার দরকার নাই আর। মানে আপনি কনফার্ম ডিসেম্বরে আপনি যাচ্ছেন? কেন যাব না? আমি না তো, শুধু বাংলাদেশের জনগণ। ডিসেম্বর হচ্ছে পাকিস্তানিদের পরাজয়ের দিন। ডিসেম্বর হচ্ছে বাংলাদেশে ডিসেম্বর হচ্ছে বিজয়ের মাস। ডিসেম্বর হচ্ছে রাজাকার, আল বদর, আল শামস, মুসলিম লীগ, নেজামে ইসলাম, পেয়ারা পাকিস্তানি, তুরস্ক, এদের পরাজয়ের দিন, পরাজয়ের মাস, পরাজয়ের বছর। তাদের পরাজয় মেনে নিতে হবে এবং হবে। ডাকসু বটতলায়, ঢাকা ইউনিভার্সিটির ঐতিহাসিক বটতলা, যেখানে বাংলাদেশের নানা ইতিহাস তৈরি হয়েছে, সেখানে সেই বটতলার স্বাধীনতা পতাকা উঠছে বটতলায়। এই বটতলাতে একটা এক্সিবিশন যেটা করছে আজকে, যে এক্সিবিশন দুইটা দিক। এক হচ্ছে সাইদকে, আবু সাইদের জন্য বন্দনা, আরেক সাইডে একটা ফাঁসির মঞ্চ, শেখ হাসিনাকে এনে এখানে তারা ফাঁসি দিবে। অত নালিয়া দেশের না শেখ হাসিনাকে ফাঁসি দিবে। ফাঁসির মঞ্চ ওটাই থাকবে, কিন্তু দৃশ্যপটটা পাল্টে যাবে। কার কার ফাঁসি হয়, কার কার ফাঁসি হবে না, সেটা তো ডিসেম্বর থেকে বোঝা যাবে। শেখ হাসিনা কি বাংলাদেশে আসতেছে আত্মসমর্পণ করার জন্যে? শেখ হাসিনা কি আসতেছে বাংলাদেশে এই জেলে যাওয়ার জন্যে? তিনি আসতেছেন আত্মসমর্পণ করাবেন। জননেত্রী শেখ হাসিনা আসতেছে বাংলাদেশে এসে তিনি জেলে ভরবেন এই সমস্ত স্বাধীনতা বিরোধী, জুলাই সন্ত্রাসী, যারা 18 মাস 22 মাস যাবৎ মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে, যারা বাংলাদেশের সংবিধানকে ধ্বংস করতে চায়, যারা মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করেছে, তাদেরকে জেলে ঢোকানোর জন্য তিনি আসতেছেন, তাদেরকে আত্মসমর্পণের জন্য তিনি আসতেছেন। 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে এবং বিজয় হয়েছে। এইবারও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ বিরোধী মৌলবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে তারা বিজয় ছিনিয়ে আনবে। কেউ ঠেকাইতে পারবে না, কেউ পারবে না। কিন্তু তারা কিভাবে ইউনাইটেড হচ্ছে, এই যে শাপলা চত্বরের মামলাটা সামনে আনা হয়েছে এখন, এই কারণে হেফাজতকে মাঠে নামানোর জন্য। হ্যাঁ, আপনারা সবাই ঐক্যবদ্ধ হচ্ছেন, তারা ঐক্যবদ্ধ হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মিডিয়া। সেই মতিউর রহমান চৌধুরী থেকে আরম্ভ করে, নুরুল কবির থেকে আরম্ভ করে সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে, কিন্তু যাতে কোনোভাবে আপনার ভালো হয়েছে। দুধ কা দুধ,
पानी का पानी हो गया, अब आएगा मजा खेलने में, अब आएगा মজা। কারণ আমরা এখন দুশ্মন চিনতে পারতেছি। আগে তোমরা বুঝতে পারি নাই যে আমি বল নিয়ে যাকে যাকে আমি মাইনাস করে বলটা পাস করব, আমি যাকে লেফট বা রাইট থেকে গোল ডি বক্সে বল পাঠাবো, ওইখানে গিয়ে দেখো ওটা আমার ড্রেসে পড়া আমার বিরুদ্ধের পক্ষ। এখন তো আমি চিনে ফেলেছি তারা কারা। সেটা সাংবাদিকের বেশি আসুক, বুদ্ধিজীবীর বেশি আসুক, আপনার আপনার লেখকের বেশি আসুক, মানবতাবাদী সকল মানবতাবাদীর বেশি আসুক, প্রগতিশীল রাজনীতিবিদের বেশি আসুক, বামের বেশি আসুক, আর খামের বেশি আসুক, আর জামের বেশি আসুক, আর আমের বেশি আসুক, আমরা তো তাদের চিনে ফেলেছি। আমাদের জন্য ভালো হয়েছে। আমরা চাই আরো তারা ঐক্যবদ্ধ হোক, তারা সরাসরি ডিক্লেয়ার করুক যে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তাহলে না খেলাটা আরো জমে যাবে। কিন্তু এখনো তো তারা ঠিক যেমন ক্ষমতায় আসার ক্ষমতা দখলের আগে আওয়ামী লীগ সরকারকে উচ্ছেদের আগে তারা কি স্লোগান দিয়েছিল? বঙ্গবন্ধুর বাংলায়, মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। আরো কি বলেছে তারা? তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এগুলো ছিল তাদের স্লোগান। আমরা সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছিল, ক্যামোফ্লেক্স ড্রেসে তারা আসছে। এখন তো তারা পরিষ্কার, আমরা তাদের চিনে ফেলেছি। আমরা তো চাই তারা আরো ঐক্যবদ্ধ হোক। আমরা চাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষ ঐক্যবদ্ধ হোক, আর ওইদিকে তারেক রহমানের নেতৃত্বে 27 শকুন আমির জামাত 27 শকুনের নেতৃত্বে, আমার ভাবির পোলাদের নেতৃত্বে, ভাবির পোলাদের মামু ওয়াকারের নেতৃত্বে এর ঐক্যবদ্ধ হোক। তাহলে তো খেলাটা জমে যাবে। তারপরে দেখা যাবে কার সাথে কার কত দম, কার কত শক্তি, সেটা বোঝা যাবে। আমরা তো চাই তারা ঐক্যবদ্ধ হোক। আমিও তো দোয়া করতেছি তারা ঐক্যবদ্ধ থাকুক, তারা যেন আমাদের সাথে না মিশে। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের মধ্যে যারা না ভিড়ে যায় ক্যামোফ্লেক্স নিয়ে, আওয়ামী লীগের ভিতরে তারা যেন হেলমেট লিগ হয়ে না ঢুকে, আওয়ামী লীগের ভিতরে তারা যেন লুঙ্গি লিগ হয়ে না ঢুকে। আমরা তো চাই তারা বাইরে থাকুক। এই মুহূর্ত তাদের নাই, তাদের এইভাবেই ঢুকতে হবে। এদের এইভাবে সারা জীবন ছদ্মবেশেই থাকতে হবে। কারণ সততার শক্তি আলাদা, মেধার শক্তি আলাদা, সত্যের শক্তি আলাদা। সেটা আমরা বারবার দেখেছি, ভবিষ্যতে দেখব। আপনি এদের ঐক্যবদ্ধ হইতে দেন। আরো যারা আছে তাদের মুখোশ আরো খুলুক। আমরা দোয়া করি স্বাধীনতা বিরোধীরা তাদের সকল মুখোশ খুলে সামনে আসুক। আমি দোয়া করি জামাতিরা সকল মুখোশ খুলে সামনে আসুক। আমি দোয়া করি, তারা বলেছে না দুই বাপের এক পোলা, তারা ঐক্যবদ্ধ থাকুক। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের, দেখি আমরা পারে কি পারবো না। আমরা মিটবো না কোনোদিন, আমাদের কোনোদিনই মাটির সাথে মিশিয়ে দেওয়া যাবে না। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের বিজয় হবেই। কিন্তু সমস্যা হচ্ছে এই হারামিরা, প্রতারকেরা, মুনাফেকেরা, ভণ্ডরা, তারা আমাদের সাথে মিশে যাবে। এটাই হচ্ছে বিপদ। তাই আপনি যেটা বললেন যে আমাদের প্রতিপক্ষ, মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ, আওয়ামী লীগের প্রতিপক্ষ, ছাত্রলীগের প্রতিপক্ষ, ৭২-এর সংবিধানের প্রতিপক্ষ, জয় বাংলার প্রতিপক্ষ, তারা ঐক্যবদ্ধ থাকুক। আর যারা পক্ষের তারা ঐক্যবদ্ধ থাকুক। আব আয়েগা মজা। মাঠে নামা শিশির মনির বলছে যেহেতু তার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট আছে, সীমান্তের মধ্যে পাইলেই তাকে অ্যারেস্ট করবে। তারা অ্যারেস্ট করে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে নিয়ে যাবে। শিশির মনির কে? শিশির মনির কে? আমি তো বুঝতে পারলাম না কে সে। মঞ্জুর মোর্শেদ আবার অন্য কথা বলছে। মঞ্জুর মোর্শেদ বলছে যে আসলে বাংলাদেশের রিপোর্টাররা যথাযথ জায়গায় গিয়ে জিজ্ঞেস করে না, এর জন্য তারা উল্টিয়ে পায় দেয়। তার বক্তব্য হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এমন কোন নজির নাই কোন একটা ফাঁসির আসামি সুপ্রিম কোর্ট ছাড়া তার দণ্ড কার্যকর হয়েছে, দণ্ড বাতিল হয়েছে। সুপ্রিম কোর্ট তাকে শুনবে, সুপ্রিম কোর্ট তার কথা শুনবে। খুব শক্তি দিয়ে মঞ্জুর মোর্শেদ যে কথাটা বলছে। মঞ্জুর মোর্শেদ মানে যিনি উপদেষ্টি ছিলেন, উপদেষ্টা হ্যাঁ, তিনি তো। মঞ্জুর মোর্শেদ আপনার মনে আছে একজন আইনজীবী, যিনি ওই যে আওয়ামী লীগ আমলে প্রায় বিভিন্ন ইস্যুতে মামলা করতেন কোর্টে গিয়ে। ও মনে পড়ছে, জি জি জি। হ্যাঁ, শুনেন, আরো স্পষ্ট করে বলি, এই দেশটা শিশির মনিরদের না, এই দেশটা শিশির মনিরের মায়ের ভাতারদের না, এই দেশটা জামাতিদের না, এই দেশটা হেফাজতিদের না, এই দেশটা চামড়া নাই পীরের মুসলিম লীগ নেজামে ইসলামের না, এই দেশটা বাংলাদেশ আওয়ামী লীগের, এই দেশটা ছাত্রলীগের, এই দেশটা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের। কোথাকার কোন শিশির মনির? সে আসবে শেখ হাসিনারকে ফাঁসি দেবা। আমার বড় হাসি আসতেছে। যখন তাদের শাওন মাস, যখন তাদের হাতে ৮০ মণ ঘি ছিল, তখনই শেখ হাসিনাকে স্যালুট দিয়ে ১৮ জন সেনা কর্মকর্তাকে দিয়ে
বিমান কর্মকর্তাকে দিয়ে সসম্মানে ভারতে পাঠাইতে হয়েছে, তাকে দিবে ফাঁসি। বড় মজা পেলাম শিশির মনিরের কথা। এই তো সেই শিশির মনির যে জঙ্গিদের আবরার ফরহাদকে যারা মারে তাদের ছিল উকিল। এই তো শিশির মনির যে একই সাথে জঙ্গিদেরও ছাড়াই আনে, আবার মুক্ত চিন্তকদের পক্ষে গিয়ে মামলা লড়ে। এই সেই ফাত্রা শিশির মনির না? এই সেই শিশির মনির না যে বলেছিল যিশু ভগবান কৃষ্ণ এক? এই সেই শিশির মনির না যে বলেছে রোজার পূজা এক? আমি শেখ ফরিদ যদি বলি রোজার পূজা এক, কালকে তো আমার কাফের ফতোয়া দিবে। আপনি যদি কালকে বলেন যিশু মোহাম্মদ সব এক, আল্লাহ ভগবান সব এক, কালকে তো আপনার বিরুদ্ধে অস্ট্রেলিয়াতে ফতোয়া দিবে। আর আজকে শিশির মনির এগুলো বলে কোনো ফতোয়া নাই। তো আপনি যে কথাটা বললেন, যদি আমরা এক থাকতে পারি, কিন্তু আমাদের যে এক কিভাবে থাকবেন দেখেন, কিভাবে এক চিন্তা করে কিভাবে আনা হয়েছিল এই ধুলাবাইকে। 23শে জুন ছিল দিনটা জি, ছিল 23শে জুন, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। সেই 23শে জুন সে দেখাইলো, এবার সেনাবাহিনী মোতায়েন করে দেখাইছে সে এই 23শে জুন। জি, আপনি ঠিকই বলেছেন। কিন্তু আমাদের সমস্যা হলো এই যে বললাম যে আমাদের শত্রুরা এরকম আমাদের মুখোশ পরে চলে আসে। কিন্তু এই ওয়াকার বলুক যে সে আমাদের প্রতিপক্ষ, বলুক এখনো। তার যদি মুরত থাকে, ওয়াকারের যদি মুরত থাকে, তার তো 95-96 হাজার বাহিনী রয়েছে। সে বলুক মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, সে বলুক এই দেশে মুক্তিযুদ্ধের যারা রাজাকার আলবা তাদের পক্ষে, বলুক দেখি টিকে থাকতে পারে কিনা। 95,000 বন্দুক নিয়ে পারবে না, 95 দিনও টিকতে পারবে না, সরাসরি যুদ্ধ ঘোষণা করে। কিন্তু সমস্যা হচ্ছে এই সকল আমাদের শত্রুরা তারা কখনো আমাদেরই নেতাদের আস্তিনে বা আমাদের পকেটে। আমি তো জানতাম না, আমার সাথে ঘুরতো 2 জন ছিল, মানে আমার সাথে প্রায় 15-20 জন ঘুরতো, মানে সরাসরি কাছাকাছি সবসময়। তাদের মধ্যে 2 জন ছিল সরাসরি রাজাকারের পক্ষে। আমি জানতামই না, বুঝতে পারি নাই, মিস্টেক হয়ে যায়। কারণ এমন সে আমি তো বলি নাই আমি আওয়ামী লীগ, সে চিৎকার দিয়ে বলতো তার সে বড় আওয়ামী লীগ নাই। 5 তারিখে দেখলাম জামাতের লোক, 5 তারিখে দেখলাম আর একজন বিএনপির লোক। তো এরকম ধোকা দিলে তো আমাদের এটা থেকে সাবধান থাকতে হবে। এই ধোকাবাজার